বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁর হাত দিয়েই বাংলা উপন্যাসের শুরু। তাঁর এই নামটির সঙ্গে যুক্ত আছে অনেক কিছু, কমলাকান্ত, বঙ্গদর্শন, স্বদেশ প্রেম, বন্দে মাতরম, আরও কত কি। তাই তো তিনি আজও বাংলা সাহিত্যের সম্রাট। বঙ্কিমের কর্মভাবনা, জীবন ভাবনা, সাহিত্য চেতনা এসব নিয়েই আমাদের আজকের সাহিত্য সংস্কৃতি। এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন দুজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আর আছেন বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দর্শন চৌধুরী। আমরা যদি বঙ্কিমের জীবন বা কর্মধারা বিশ্লেষণ করি তাহলে দেখব যে তিনি তো ছিলেন ম্যাজিস্ট্রেট, তার বাবাও ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সাহিত্য রচনায় অনেক খ্যাতি অর্জন করেছেন, তবুও ধর্মতত্ত্বের আলোচনায় তিনি বলছেন, এই জীবন লইয়া কি করিব, কি করিতে পারি। রবিরঞ্জন বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে বঙ্কিমের যে এই কথা, এই জীবন লইয়া কি করিব, কি করিতে পারি, এটা কি আমরা যারা এখনকার দিনের মানুষ সকলের ক্ষেত্রে কি প্রাসঙ্গিক? অবশ্যই প্রাসঙ্গিক। এটা বঙ্কিমচন্দ্রের একটা সাময়িক ভাবনা নয়। বঙ্কিমচন্দ্রের এই ভাবনাটা হচ্ছে তার সমগ্র জীবন ভাবনা। কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এই প্রশ্নটাই বড় হয় যে এই জীবন লইয়া কি করিব, লইয়া কি করিতে হয়। কারণ আমরা অনেকেই এটা ভাবি না। আমরা জীবন কিভাবে রচনা করতে হয় সেটাই জানি না। জীবনকে রচনা করতে হয়, জন্মালেই তো আর জীবন হয় না, জীবনকে রচনা করতে হয়। এই প্রশ্নটার ভেতর সেই প্রসঙ্গটাই আছে যে জীবনটাকে অর্থবহ করতে হবে, মিনিংফুল করতে হবে, তাহলেই জীবনের সার্থকতা, অন্যায় তো অসার্থক, এরকম কি? ফুল যদি না ফোটে ফুলের তো কোনো মূল্য নেই, তেমনি জীবন যদি প্রস্ফুটিত না হয় তাহলে জীবনের মূল্য কোথায়? দর্শনবাবু, এই ব্যাপারে আপনি? না, এটা তো এটা তো ধর্মতত্ত্বেও বলেছেন উনি। এটার একটা নিজেই একটা সমাধানের জায়গা আমাদের সাহায্য করেছেন। সেটা হচ্ছে উনি বলছেন যে ঈশ্বর অনুভূতি যে কার্য, সেটাই হচ্ছে ভক্তি, এবং এই ভক্তি হচ্ছে মনুষ্যত্ব। আমি সেই মনুষ্যত্বের অনুসন্ধান করিতেছি। এটা হচ্ছে বঙ্কিমের নিজের কথা। তো সারা জীবন বঙ্কিম ধরো যত উপন্যাস লিখেছেন, যত সিরিয়াস প্রবন্ধগুলো লিখেছেন, বা কমলাকান্তের দপ্তর লিখেছেন, বা অনুশীলন তত্ত্ব, ধর্মতত্ত্ব, বা ভাগবত গীতা, বা শ্রীকৃষ্ণ চরিত্র লিখেছেন, সবেতেই কিন্তু উনি একটা মনুষ্যত্বের অনুসন্ধান করছেন। এখন সেই মনুষ্যত্বটা এক একটা লোকের উপর নির্ভর করতে পারে না। এখানটা একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তিনি চিন্তানায়ক, প্রগতিশীল, ম্যাজিস্ট্রেট, কিন্তু তিনি শেষ পর্যন্ত ঈশ্বরে নিজের মন, জীবনকে ইয়ে করছেন, সমর্পণ করছেন। এটা আমরা কৃষ্ণকান্তের উইলেও দেখতে পাচ্ছি, ধর্মতত্ত্বে দেখতে পাচ্ছি, এবং উপন্যাসের, কৃষ্ণকান্ত উইল উপন্যাসের যে চতুর্থ সংস্করণ, সেখানটাই গোবিন্দলাল সন্ন্যাস হইয়া চলে গেল, কিন্তু প্রথম বা তৃতীয় সংস্করণ অবধি তাকে আত্মহত্যা দেখিয়েছিলেন। এটা কি আপনি, এটা কি তার কি বিচ্যুতি বলা যায়? এটা না, এটা কোনো বিচ্যুতি নয়। তুমি একটা সুখেন লক্ষ্য করে দেখো যে আমাদের মানে প্রাচীনেরা মানুষের চারটে আকাঙ্ক্ষার কথা বলে গেছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখো, এই চারটে আকাঙ্ক্ষাই কিন্তু মানুষের আকাঙ্ক্ষা। বঙ্কিমের যে ঈশ্বর ভাবনা বা ধর্ম ভাবনা, এটা মানুষের জীবনের আকাঙ্ক্ষারই একটা ভাবনা। তার থেকে ধর্মের পর মানুষের আসছে অর্থ। অর্থ প্রয়োজন আছে, জীবন ধারণের জন্য প্রয়োজন আছে, তাহলে লক্ষ্যটা আছে জীবন। আবার কামটা হচ্ছে কি, মানুষের বংশ পরম্পরা যদি না থাকে তাহলে মনুষ্য জীবনের কোনো সার্থকতা নেই, তাহলে মানুষ তো থাকবে না, টিকবে না, সেও জীবন। আর মোক্ষ মানে যে সবকিছুকে ত্যাগ করার যে একটা ক্ষমতা, সেইটা কি তাহলে বঙ্কিমচন্দ্র উপন্যাস বা তার গল্প, উপন্যাস বা প্রবন্ধ লেখার শেষ মুহূর্তে এটা বুঝতে পারলেন না? এটা আমাদের মহাভারতের শিক্ষা। না, তার জন্য তো গীতার ব্যাখ্যা করেছিলেন। মহাভারতে যুধিষ্ঠির সব জয়ী হলো,
কিন্তু মহাপ্রস্থানের পথে চলে কিন্তু যান। এখানটায় একটা ব্যাপার মনে পড়ছে, তিনি যখন আবার দর্শনবাবু তিনি যখন আবার কমলাকান্তের দপ্তর লিখছেন, কমলাকান্তর চরিত্র, তখন কিন্তু আবার কমলাকান্তকে দিয়ে এই সমাজকে, এই জাতিকে, এই জীবনকে বিদ্ধ করছেন। তাহলে কি মনে হচ্ছে না বঙ্কিম নিজে একটা চরিত্রকে দিয়ে সমাজকে বিদ্ধ করাচ্ছেন, আবার নিজেই ধর্মের পথে আসছেন? না, এই কথাটা বলার আগে আমি রবিরঞ্জন বাবুর কথা প্রসঙ্গে বলি যে কাম প্রসঙ্গ উনি যেটা বললেন যে আমাদের যে বংশরক্ষার যে ধারাটাকে ব্যাপারে তো একটা শাস্ত্র অনুমোদন আছে। তো বঙ্কিমের উপন্যাসগুলো একটু খেয়াল করে দেখবেন যে কোনো দম্পতির কোনো সন্তান নেই। না, এটা একটা অদ্ভুত। ওনার উপন্যাসে যত দম্পতি আছে তার ক্রাইসিসগুলো সব আছে, কিন্তু কোনো দম্পতির কোনো সন্তান নেই। তাহলে কামের উনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, কিন্তু দম্পতি না থাকলেও অন্য নারীদের সন্তানের কথা তো বঙ্কিম বলতেই পারেন, কারণ তিনি তো শুধু উপন্যাসিক না। একটা কাম মানে হচ্ছে কি মানুষের একটা প্রবৃত্তি, একটা জৈব প্রবৃত্তি। না, সেটা ঠিক। কিন্তু আমি সেই জৈব প্রসঙ্গেই- প্রবৃত্তি পশু প্রবৃত্তি যাতে না হয়, বঙ্কিম সেটুকু খুব জোর দিয়েছিলেন। না, তাহলে নিজের জীবনকে, দর্শন বলুন, ধর্মে বলুন, মনকে তিনি বিয়ে করছেন। আবার দেখা যাচ্ছে কমলাকান্তের দপ্তরে কমলাকান্তকে দিয়ে একজন নেশাখোর, আফিনখোর, সে বলে যাচ্ছে এই সমাজ, এই জীবন ইত্যাদি সম্পর্কে। এটা কি মনে হয় না কমলাকান্ত তো প্র্যাকটিক্যালি বঙ্কিমই। বঙ্কিম এবং বঙ্কিমের সারা জীবনের যত লেখা, সে উপন্যাসই বলো, তোমার প্রবন্ধই বলো, যাই বলো, তার সবেরই প্রায় সারসংক্ষেপ এসেছে কমলাকান্তের মধ্যে। এবং একদম কমপ্লিট বঙ্কিমকে আমরা কিন্তু কমলাকান্তের মধ্যে পাচ্ছি। বলার ধরনটা একটু অন্যরকম নিয়েছেন। একটা লোককে সামনে রেখেছেন, একটা নেশাখোর, আলফাল বকে, গ্রামের একটা চালচুলোহীন এরকম একটা লোক। এটা গ্রাম বাংলা অনেক দেখা যায়, এরকম একটা লোক। কিন্তু তাকে দিয়ে কথাটা শুরু করছেন খুবই ক্যাজুয়ালি, কিন্তু কথাটা এগোতে এগোতে গিয়ে যে জায়গাটা বঙ্কিম বেরিয়ে পড়ছেন, সেখানে কিন্তু বঙ্কিমের কোথাও দেশপ্রেম বেরিয়ে পড়ছে, কোথাও বঙ্কিমের সৌন্দর্য প্রীতি বেরিয়ে পড়ছে, কোথাও বঙ্কিমের জীবনের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো বেরিয়ে পড়ছে। অথবা কমলাকান্তকে একেবারে হালকা একটা লেখা বলে নিয়ে বঙ্কিমের একটা সাইড করে দেওয়া, সে কথা আমি বলছি না। আসলে তিনি যখন উপন্যাস বা প্রবন্ধ লিখছেন তখন তো ইংরেজ শাসন, সরাসরি বলা তার পক্ষে খুব মুশকিল ছিল, কারণ নিজেও ডেপুটি ম্যাজিস্ট্রেট, তাই জন্যই তো এই পদ্ধতিটা নিয়েছিলেন। না, সে তো আনন্দমঠ লিখেও বলছেন যে আপনি আরেকটা এরকম লিখুন, কেউ বলছে, তাতে উত্তরে বঙ্কিম বলছেন যে আরে বাপ, আনন্দমঠ লিখে আমি সাহেবদের চটিয়েছি, আবার চটাতে বলো। এই ব্যাপারে বঙ্কিম কসাস, নিজে কাজ করতে। না, বঙ্কিমের দেখো যেমন জীবন ভাবনা ছিল, তেমন সমাজ ভাবনাও ছিল, তেমন ধর্ম ভাবনাও ছিল। মানে একটা কমপ্লিট ম্যানের যে ভাবনা। না, ধর্ম বা সমাজ ভাবনা মানে তো হিন্দু ধর্ম না, সেটা তো মানব ধর্ম। আবার সমাজ ভাবনা সম্পর্কেও যে একতা, যে ভারতবাসীদের একতার উপায় তিনি লিখেছেন, ইত্যাদি প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধের মধ্যে দিয়ে তো ভারতবাসী এক, আমরা সবাই এক, দেশের ঐক্য ইত্যাদির কথাই তো বলতে চেয়েছেন। না, একটা তুমি লক্ষ্য করে দেখো, বঙ্কিমচন্দ্রের সমস্ত লেখার ভেতর দিয়ে একটা মনুষ্য কল্যাণ মুখীনতা তার একটা কাজ করে গেছে সব রচনা। না, সে তো ওই যে নব্য লেখকদের প্রতি বলছেন যে যদি লিখতে হয় সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, নতুবা সমাজের মঙ্গল সাধন করিতে পারেন, তবে লিখবে। তাহলে শিল্প বা লেখার সঙ্গে সমাজের মঙ্গল সাধনের একটা যোগ আছে নিশ্চয়ই। এটা থাকে। আর একটা, বঙ্কিম কেউ সোজাপথের মানুষ ছিলেন না। বঙ্কিম যথার্থ অর্থে একটু বঙ্কিম ছিলেন, মানে একটু বাঁকা ছিলেন। সেটা ধরেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে বঙ্কিম এত বাঁকা কেন, এটা মনে পড়ছে। সেই জন্য দেবে বঙ্কিমের লেখাগুলো একটু বিসর্পিল, একটু খুব আঁকা বাঁকা পথে গেছে, খুব মানে আমরা যাকে ইংরেজিতে বলি অ্যারো লাইক ফ্লাইট, যে তীরের মতন সোজা চলে গেল, তা কিন্তু নয়। সমস্ত গল্পের মধ্যেই যেমন এই ব্যাপারগুলো আছে, তার প্রবন্ধগুলোর মধ্যেও লক্ষ্য করে দেখবে যে খুব সোজা পথের প্রবন্ধ তার নয়। এবং এই যে প্রবন্ধ বা উপন্যাসের কথা যাই বলি না কেন, সবই তো বঙ্গদর্শন কেন্দ্রিক। কারণ 1872 খ্রিস্টাব্দে যখন বঙ্গদর্শন পত্রিকার শুভ সূচনা হলো, তখন থেকেই দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যে, বাংলা সমাজে একটা অন্যরকম ধারা। কারণ কি, বঙ্কিম নিজে লিখছেন, নিজে পত্রিকা সম্পাদনা করছেন, আবার একটা লেখক গোষ্ঠীও তৈরি করেছেন। রবিরঞ্জন, আপনার কি মনে হয় যে এখন আমরা বাংলাদেশে যে সমস্ত পত্রপত্রিকা বেরুচ্ছে, তাতেও কিন্তু এইরকম একটা লেখক গোষ্ঠী তৈরির প্রবণতা,
এটা কি মনে হয় যে বঙ্কিমের কাছ থেকেই এখনকার যারা পত্রিকা সম্পাদক বা যারা মালিক আছে তারা পেয়েছেন বলে মনে করেন? নিশ্চয়ই, মানে বঙ্কিম একটা বঙ্গদর্শন গোষ্ঠী তৈরি করেছিলেন, তো সেই গোষ্ঠীটা পরবর্তীকালে অনেক ক্ষেত্রে এসেছে। পরে সবুজ পত্রে তো একটা গোষ্ঠী তৈরি হয়েছিল, কল্লোল গোষ্ঠী হয়েছিল। আর একটা হয়েছে কি, বঙ্কিম কিন্তু যদি আমরা খুব গভীরভাবে দেখি, কিন্তু মূলত কিন্তু মানে প্রেমের কাহিনীর দিকেই ঝোঁকটা কিন্তু কিছু বেশি ছিল। আমরা অনেকেই বলি যে বঙ্কিম ইংরেজি উপন্যাস লিখতে লিখতে বাংলায় এসেছে, রাজমোহন যেমন মধুসূদন, কিন্তু কথাটা সত্যি নয়। বঙ্কিম কিন্তু প্রথমে রাজমোহন সাহেব লেখেননি। তিনি, আমার যতটা মনে হচ্ছে 1861-62-তে তিনি একটা ওই প্রবন্ধ উপন্যাস লিখতে হবে বলে একটা সভা সমিতি কিছু আহ্বান করেছিল, সেখানে বঙ্কিম একটি বাংলা উপন্যাস লিখেছিলেন, কিন্তু সেটা কেউ জানতো না। আমার ধারণা বা অনেকেরই ধারণা, আমার যতদূর মনে পড়ছে, সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাসে বলবার চেষ্টা করেছেন যে রাজমোহন সোয়াইবটা সেই বইটারই একটা ইংরেজি অনুবাদ। তাহলে ইংরেজি উপন্যাস গিরিজা শঙ্কর রায়চৌধুরীও একটা অনুমান করে গেছে, শুরু করেছিলেন বাংলা দিয়ে, সেটা প্রেমের উপন্যাস, যে সেই প্রেমের উপন্যাসের প্রতিফলনটা হয়েছে কৃষ্ণকান্তের। এটা আমার মনে পড়ছে, সেটা একটা কথা যে আমরা যখন ছাত্র ছিলাম বা বঙ্কিম পড়েছি তখন আমরা পড়েছি, জেনে এসেছি যে বঙ্কিম বাংলা উপন্যাসের শুরু করছেন। এটা তুমিও বলো, কারণ শোনো, কিন্তু পরবর্তীকালে আমরা যখন আরেকটু বেশি জানার চেষ্টা করলাম বা বুঝলাম, এবং এই পরিণত বয়সে এসে দেখছি যে তিনি ভারতীয় উপন্যাসেরও শুরু করছেন। আজকে ভারতীয় উপন্যাসেরও তিনি সূত্রপাত করছেন। অথবা এইখানটা বঙ্কিম তো শুধু বাংলার সংকীর্ণ জায়গার মধ্যে নেই, সে যুগে সমগ্র ভারতে। এক্ষেত্রে দেখো দর্শন, তুমি যদি চিন্তা করে দেখো, ভারতের সবকিছুরই সূত্রপাত কিন্তু বাংলা দিয়ে। সবাই বলে আজ যেটা বাংলা ভাববে আগামীকাল সেটা ভারতের অন্যান্য প্রদেশ ভাববে। শিক্ষা বলো, আমাদের স্বদেশ চেতনা বলো, বন্দে মাতরমের আগে কে এমন কথা বলতে পেরেছে? বলতে তো পারেন না। এবং বন্দে মাতরমের ভেতর বঙ্কিম কি দেখালেন? তিনি একদিকে দেখালেন আমাদের দেশ, আমাদের বঙ্গদেশ, আর একদিকে দেখালেন দেবী দুর্গা, আধ্যাত্মিকতা, আর একদিকে দেখালেন বঙ্গজননী। দেখো, বঙ্গদর্শনে যদি তিনটে স্তবকের দিকে তাকাও, তবে প্রথমে আছে তার দেশ বন্দনা, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। পরে তিনি বলছেন দশপ্রহরণ ধারিণী, দেবী দুর্গার দিকে চলে গেলেন। তারপরে বঙ্গজননীর কথা এসে গেল, অবলা কেন মা এত বলে। এই যে একটা বঙ্কিম, এর শুরু কিন্তু কমলাকান্তের দপ্তরের ওই আমার দুর্গোৎসব দিয়ে, আমার দুর্গোৎসবে এইটি গদ্য করে কথা, এটি গদ্য করে বলছে। কিন্তু এটা একটা অদ্ভুত, বঙ্কিমচন্দ্র এই যে একটা দেশপ্রেম এবং আধ্যাত্মিকতা এবং গৃহপ্রেম বা গৃহ চিন্তা যেন একটা জায়গায় মিলিয়ে দিয়েছিলেন। না, এই আপনি বন্দে মাতরম প্রথম বঙ্গদর্শন পত্রিকায় বেরোয়, তারপর 1882 খ্রিস্টাব্দে তিনি যখন আনন্দমঠ লিখলেন, আনন্দমঠে দিলেন। কিন্তু ইতিহাস বলছে তখনকার দিনের যারা রাজনৈতিক নেতৃত্ব ছিলেন বা রাজনৈতিক দল ছিল, তারা স্বদেশী আন্দোলনে যতটা না প্রভাব বিস্তার করেছে, আনন্দমঠ বেরোনোর পর তার থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। এবং এখন তো বন্দে মাতরম আমাদের ভারতের জাতীয় স্তোত্রই হয়ে গেছে, তাই না? বন্দে মাতরম তো একসময় আমাদের এখানকার বিপ্লবীদেরও একদম জাগরণের মন্ত্র ছিল। কিন্তু এখনো যারা রাজনৈতিক দল করেন তাদেরও তো মন্ত্র। না, আরো আরেকটা জিনিস দেখবেন, বঙ্কিম শুধু উপন্যাস শুরুই করলেন না, তিনি প্রথমে অর্থাৎ 22 বছর বয়সে, 22 বছরের মধ্যে তিনি 14টি উপন্যাস লিখলেন, এবং বিভিন্ন ধরনের, তাই না? একদম সেটা ঐতিহাসিক উপন্যাস, পারিবারিক উপন্যাস, সামাজিক উপন্যাস, স্বদেশ প্রেমমূলক উপন্যাস। এটাও তো তার একটা বড় কৃতিত্ব, না এই ব্যাপারটাই? নিশ্চয়ই, কত বৈচিত্র্য। উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিম যে কাজটা করে দিয়ে গেছেন, গোড়াপত্তন তো বটেই, এবং গোড়াপত্তনের মুহূর্তে তিনি, যেমন ক্রিকেটে আজকালকে বলা হয় যে ওপেনাররাই আসল কাজটা করতে যান, অর্থাৎ বঙ্কিম উপন্যাসের ক্ষেত্রে গোড়াপত্তন তো করছেনই, এবং গোড়াপত্তনে যে কাজটা করে দিয়ে গেলেন নানা দিক থেকে, এবং একটা উপন্যাসকে কিভাবে লিখে সেটাকে তৈরি করে দাঁড় করাতে হয় সেটা তো বঙ্কিম দেখিয়ে দিলেন, প্রথম দেখালেন, এবং সেটা সারা ভারতীয় সাহিত্যের মধ্যে তিনি প্রথম দেখালেন, যার অনুসরণ পরবর্তী সাহিত্যের ক্ষেত্রে এলো।
এবং এই যে উপন্যাসে শুধু ঘটনা বললে চলবে না, চরিত্রগুলোকে নিয়ে আসতে হয়, প্লটটাকে আনতে হয়, নানা রকম জিনিসগুলোকে আনতে হয়, সেইভাবে কথোপকথনগুলোকে আনতে হয়, সেইভাবে একটা উপন্যাসকে তৈরি করতে হয়। আপনার একটা কথা মনে পড়ছে যে রোহিণী মারা যাবার পর তখন কিন্তু খুব সমালোচনা উঠেছিল এবং এখনো বলে যে বঙ্কিম রোহিণীকে মারলেন কেন। অনেকে বলেছেন যে এটা ইচ্ছাকৃতভাবে ইত্যাদি করেছেন। তো সেই সম্পর্কে একটু যদি আমাদের বলেন। না, রোহিণীর একটা কথা যদি ভাবো, যে জায়গায় পৌঁছে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র, তখন রোহিণীকে না মারলে বঙ্কিমচন্দ্রের বোধহয় আর কোনো উপায় ছিল না। তার মানে শিল্প সত্তাটাকে বিসর্জন দিয়েও তাকে মারতে হলো শেষ অবধি। কিন্তু তার প্রায়শ্চিত্ত বঙ্কিম করেওছেন। সেই প্রায়শ্চিত্ত হচ্ছে এই, যদি দুটো উপন্যাস দেখো বঙ্কিমের সামাজিক যে দুটো উপন্যাস, বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল, দুটো উপন্যাসেই নায়ক কিন্তু ফিরতে চেয়েছে গৃহে, গৃহ ভেঙে গেল, চলে গেল, কিন্তু শেষ পর্যন্ত দেখো সে নগেন্দ্রনাথকেই বলো আর গোবিন্দলালকেই বলো, দুজনেই ফিরে আসছে কিন্তু গৃহে, সে ভ্রমরের কাছেই ফিরে আসছে। রোহিণীকে অত কাণ্ড হলো, কিন্তু সেই স্বর্ণ প্রতিমা নির্মিত হলো, কিন্তু ভ্রমরে রোহিণীর নয়। তাহলে বঙ্কিমচন্দ্রের লক্ষ্যটা দেখো, তিনি আমাদের অনেক দূর নিয়ে গেলেন রোহিণীকে নিয়ে। রূপতৃষ্ণা মানুষকে কতদূর নিয়ে যায়, কিন্তু দেখাচ্ছেন শেষ পর্যন্ত যে দাম্পত্য জীবনের একটা মাধুর্য যে বাঙালির কাছে কতখানি মধুর, সেটা কিন্তু বঙ্কিম দেখাবার চেষ্টা করছে। তাহলে রোহিণীকে না মারলে তো সেটা হয় না, হবে না। কিন্তু এই কথাটা নিয়ে বা এই প্রসঙ্গ নিয়ে অনেক ঝড় উঠেছিল এবং এখনো ওঠে। বঙ্কিম তো সেই সময় বোধহয় বিরক্তও হয়ে গেছিলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার এই মুহূর্তে না, এর সমাধান কেউ, ধরো চোখের বালিতে রবীন্দ্রনাথ বিনোদিনীকে কোথায় নিয়ে গেলেন শেষে, আমাদের ভালো লেগেছে। শরৎচন্দ্র অচলাকে গৃহদায় কোথায় কার হাতে দিয়ে গেলেন। ফলে সব উপন্যাসিকই শেষের দিকে এসে একটু সমাজ রাখবো না নিজে শিল্প সত্তা রাখবো, সেটা নিয়ে একটা দ্বিধায় এবং বঙ্কিমও এর বাইরে নন। আচ্ছা, এইবার আমরা তো তার সামাজিক উপন্যাস বা ঐতিহাসিক উপন্যাসের কথা বললামই। আমার মনে পড়ছে তিনি কি স্বদেশ প্রেমের দ্বারা চালিত হয়ে বা আমাদের স্বদেশী আন্দোলনের দ্বারা চালিত হয়েই কি এই উপন্যাসগুলো লিখেছিলেন? আনন্দমঠ বা দেবী চৌধুরানী বা মৃণালিনীর কথা যদি আমরা বলি, আপনার কি মনে হয়? মৃণালিনীতে একটা ইতিহাসকে অবলম্বন করে একটা স্বদেশ প্রেমের ইচ্ছেটা ছিল, এবং আমি বলতে চাইছি তার শিল্প সত্তা এই উপন্যাস লিখতে বাধ্য করেছিল, নাকি তিনি স্বদেশী আন্দোলনের দিকে তাকিয়ে এটা লিখেছিলেন? না, বঙ্কিমের গোড়ার দিকে কখনোই স্বদেশী আন্দোলনের ব্যাপারটা ছিল না। দুর্গেশ নন্দিনী না, ওভাবে আসেনি। আর পরের দিকে যখন আনন্দমঠ বা দেবী চৌধুরীতে আসছেন, তখন কিন্তু বঙ্কিমের স্বদেশ চেতনা কাজ করছে, কিন্তু তার চেয়ে বেশি কাজ করছে অনুশীলন তত্ত্ব। এবং অনুশীলন তত্ত্ব তখন লিখছেন, এবং অনুশীলন তত্ত্বের যে ভাবনা চিন্তাগুলো, ওই আবার সেই জীবন লইয়া কি করিব, সেইখানে আর একটা দর্শন ভাবো, বঙ্কিমের এই চেতনাটা এলো অনেকখানা তখনকার বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে। ধরো হিন্দু মেলা হলো 1867, নীলকরদের অত্যাচার ইত্যাদি নিয়ে কাহিনী বেরিয়ে গেল 1870। তারপরেতে তোমার 1885-তেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে এইভাবে তার একটু পরেতেই আমাদের নতুন একটা চেতনা এসে গেল, স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা করে প্রত্যাবর্তন 1893। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই যে বাংলাদেশে একটা পটভূমি, 1857 সিপাহী বিদ্রোহের একটা আমাদের রেস, এইগুলো বঙ্কিম তো খুব মানে ইতিহাসমুখী মানুষ ছিলেন, ইতিহাস বিমুক্ত ছিলেন না, এবং তার বাঙালি সম্পর্কে একটা গভীর শ্রদ্ধাবোধ ছিল এবং অনুসন্ধান স্পৃহা ছিল। তার ফলে বঙ্কিম এই যে তার স্বদেশ চেতনাটা, এর একটা পরিবেশ বাংলাদেশে হচ্ছিল, সেইটা যেন বঙ্কিমের মধ্যে বেশ একটা দানা বেঁধে গেল। এবং আনন্দমঠ প্রকাশের সঙ্গে সঙ্গে সেটা যেন বাঙালির হাতের কাছে এসে গেল, প্রায় গীতার মতো। তাহলে এই প্রসঙ্গে আরেকটা আপনাকে আমি জিজ্ঞেস করছি যে লেখক বা সাহিত্যিকদের তো একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আত্মজীবনী লেখা বা রোজনামচা লেখা। বঙ্কিম কিন্তু সেটা লিখলেন না, কিন্তু তিনি কপালকুণ্ডলা একটা দারুণ কথা বলেছিলেন, আমরা সবাই জানি, পথিক তুমি কি পথ হারাই আছো? তা আমাদের কি মনে হয় বঙ্কিমকে যদি আমরা বলতে চাই উনি রোজনামচা লিখছেন না, আত্মজীবনী লিখলেন না, তাহলে বঙ্কিম আপনি কি পথ হারাই আছেন? না, আমি বলুন, পথিক তুমি কি পথ হারাইছো, এই কথা যখন এলো, এর সঙ্গে একটা কথা বলি, একটু মজার কথাই বলি।
যে এটা তো খুব রোমান্টিক একটা ডায়লগ, বাংলা দেশেই কথাটা রোমান্টিক ডায়লগের মধ্যে চালু হয়ে গিয়েছিল। তো অনেক পরে আমাদের গৌর কিশোর ঘোষ রূপদর্শী উনি যখন লিখতে গিয়ে একটা লিখছেন যে উনি সেই হিমালয়ের বরফের দেশে গেছেন, সেখানে ঘুরতে 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 একজন ইয়েতি মানবীর সঙ্গে দেখা হয়েছে। ইয়েতি মানবী, তো ইয়েতি মানবীর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তখন যারা শ্রোতা ছিল তারা জিজ্ঞেস করল যে ইয়েতি মানবী আপনাকে কি জিজ্ঞেস করলেন? বলে চিরকালীন প্রেমিকা যা জিজ্ঞেস করে, পথিক তুমি কি পথ হারাইছো। বাহ, কি অসাধারণ! তাহলে পথিক তুমি কি পথ হারাইছো, এটা একেবারে আমাদের এত রোমান্টিক একটা ফিলিং এর সঙ্গে জড়িত হয়েছে। আর তুমি সেই প্রসঙ্গে যখন বঙ্কিমকে বলছো যে বঙ্কিম কি তার জীবন লিখতে পথ হারিয়েছেন, তা নয়। বঙ্কিম প্রচুর, তখনকার দিনে সাক্ষাৎকার ছিল না, এরকম মিডিয়া ছিল না, সংবাদপত্রে কোনো সাক্ষাৎকার বেরোতো না, কিন্তু বঙ্কিমের যারা জীবনী লিখেছেন তারা প্রত্যেকে, বঙ্কিমের সঙ্গে তো অনেকেই সমসাময়িক তারা কথা বলেছেন, এবং বঙ্কিম তাদের অনেককেই তার জীবনের প্রচুর কথা বলেছেন, প্রচুর কথা বলেছেন, যেগুলো থেকে আমরা তার এখন জীবনের অনেক কথা জানতে পারছি। সতর্ক লেখক ছিলেন। হ্যাঁ, সতর্ক লেখক তো ছিলেন। এটা কি মনে হয় ঠাকুর বাড়ির সঙ্গে যোগ সাধনের জন্যই হয়েছিল? কারণ রবীন্দ্রনাথ যখন তার কিশোর বয়সের দুপুরবেলা কাটাতেন বঙ্গদর্শনের পাতা উল্টিয়ে, আমরা আবার দেখতে পাচ্ছি বঙ্কিম তার কিশোর বয়সের দুপুরগুলো কাটাচ্ছেন সংবাদ প্রভাকরের পাতা উল্টিয়ে। বিহারীলাল দ্বারা রবীন্দ্রনাথ তো প্রভাবিত হয়েছিলেন, অনেকে বলেন বঙ্কিম দ্বারাও প্রভাবিত হয়েছিলেন, তাই জন্যই তো তিনি নবপর্যায়ের বঙ্গদর্শন বের করলেন এবং তাতে তো চোখের বলে একটা শ্রেষ্ঠ উপন্যাস তিনি প্রকাশই করলেন। এ ব্যাপারে আপনি কি বলেন ঠাকুরবাড়ির সঙ্গে? না, ঠাকুরবাড়ির সঙ্গে যোগ সেটা তো একটা আলাদা কথা, কিন্তু আমার যেটা মনে হয়েছে বঙ্কিমচন্দ্র রোমান্টিক উপন্যাস লিখেছেন সবই, কিন্তু নিজে কিন্তু খুব বস্তুবাদী মানুষ ছিলেন। এ বিষয়ে যদি তার কেউ গুরু থাকতে হয়, আমার মনে হয় তিনি হচ্ছেন ঈশ্বরগুপ্ত। বঙ্কিমের সাহিত্যগুরু তো ঈশ্বরগুপ্ত। তো ঈশ্বরগুপ্তের দেখো, ঈশ্বরগুপ্ত একেবারেই রোমান্টিক লোক ছিলেন না, অথচ তার শিষ্য বঙ্কিম অত্যন্ত রোমান্টিক লোক ছিলেন। ঈশ্বরগুপ্ত কি লিখেছেন দেখো, এখন যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের কাছে কিরকম একটা আশ্চর্য লাগবে যে ঈশ্বরগুপ্ত লিখছেন যে যুবকের কিবা সুখ যুবতীর কোলে, তার চেয়ে বেশি সুখ মাগুরের ঝোলে। ভাবো, তার শিষ্য বঙ্কিম তিনি লিখছেন বন্দি আমার প্রাণেশ্বর। এই দুটোকে তো মেলানো যায় না। কিন্তু ঠাকুরবাড়ির সঙ্গে যেটা যোগাযোগ বলছে, ঠাকুরবাড়ি জায়গাটা ছিল ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের একটা জায়গা, কেন্দ্রভূমি। রাজনারায়ণ বসু ওই জায়গাতে আছেন, এবং সেখান তখনকার দিনের যারা শিক্ষা দীক্ষা বা সমাজ সংস্কারের সঙ্গে জড়িত প্রত্যেকের গতায়াত হচ্ছে ঠাকুরবাড়ির সঙ্গে। তো আমাদের তো সময় সংক্ষিপ্ত, আপনাকে একটুখানি ছোট্ট জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হয় যে রবীন্দ্রনাথ এর সঙ্গে যে বঙ্কিমের সখ্য, এবং রবীন্দ্রনাথকে তো প্রভাবিত করেছিলেন বঙ্কিম, এটা অবশ্যই, এবং আরো আর একটা জিনিস যে বঙ্কিমই প্রথম রবীন্দ্রনাথকে স্বীকৃতি দিয়েছিলেন, ওই যে মালা দেওয়া, রমেশ দত্তের বাড়িতে গিয়ে মালা খুলে দেওয়া যায়। আবার রবীন্দ্রনাথও বঙ্কিমের কথা লিখেছেন, ওই যে আমরা রবীন্দ্রনাথ যখন পড়াতে যাই তখন এমআরএল বাওয়ার যেটা, সেখানে তারা সভা ছিল, বঙ্কিমচন্দ্র প্রবন্ধে রবীন্দ্রনাথ সেই ঘটনাটা লিখছেন, যখন তিনি বঙ্কিমকে দেখছেন, পরিচিত হচ্ছেন। অতএব রবীন্দ্রনাথের আগেই বঙ্কিম বলে, বঙ্কিম তো রবীন্দ্রনাথকে খানিকটা প্রভাবিত করেছেন, প্রশ্রয় দিয়েছেন। তাহলে এটা পরিষ্কার যে রবীন্দ্রনাথকে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র, কারণ বঙ্কিম তার প্রভাত সঙ্গীত পড়েছিলেন, সন্ধ্যা সঙ্গীত পড়েছিলেন, পড়ে খুব উৎফুল্ল হয়ে উঠেছিলেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে জীবন স্মৃতির কয়েকটি কথা, যেমন রমেশচন্দ্র দত্তর বড় মেয়ের বিয়েতে বঙ্কিমচন্দ্র গেছেন, রমেশবাবু তো খুব উৎফুল্ল, খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি বঙ্কিমচন্দ্রকে মালা পরানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সময় দরজায় রবীন্দ্রনাথ এসে হাজির। তখন রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে লিখছেন যে বঙ্কিমবাবু তাড়াতাড়ি সেই মালা আমার গলায় দিয়া বলিলেন, ইহা রবি ঠাকুরের প্রাপ্য। রমেশ, তুমি সন্ধ্যা সঙ্গীত পড়িয়াছ। অর্থাৎ এত বড় লেখক কিন্তু রবীন্দ্রনাথকে কি সুন্দরভাবে কাছে টেনে নিয়ে তিনি তাকে স্বীকৃতি দেন। আর একটা আমার যেটা মনে হয়, অল্প বয়সে রবীন্দ্রনাথকে টানছেন তো, মানে বঙ্কিমচন্দ্র অত্যন্ত সৌন্দর্যপ্রিয় মানুষ ছিলেন। তার উপন্যাসে দেখো, মানে প্রত্যেকটি নারী হচ্ছে সুন্দরী, কেউ কুৎসিত নয়।
আমার ধারণা রবীন্দ্রনাথের ওই রূপ তাকে খুব মুগ্ধ করেছিল, তাই তো? রবীন্দ্রনাথ যদি দেখতে শুনতে তেমন না, ভালো তবে না আমার মনে হতে, হয়, তুমি যেটা বলছো, আমার মধ্যে এই যে একটা আকর্ষণ, সেই আকর্ষণেই হয়েছে, এটা তাই তো? আকর্ষণের হ্যাঁ, খায়েরটা আছে, যাই বলো। বঙ্কিম রবীন্দ্রনাথকে করার আগেই হ্যাঁ। ওর পিতা দেবেন ঠাকুর কিন্তু প্রথম ওকে পারিতোষিক দিয়েছিলেন যে এই পরাধীন দেশে শাসক তোমায় দেবে না দেবে না, সম্মান। আমি হ্যাঁ। কিন্তু আমি তোমায় সম্মান দিচ্ছি তোমায়। আপনারা আমাদের আজকের আলোচনায় এসে অনুষ্ঠানকে যেভাবে সমৃদ্ধ করলেন, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। নমস্কার। নমস্কার।